রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে সংলাপ শুরু, জানালেন প্রেস সচিব। আদালতে আবারও হট্টগোল। বিস্ফোরক মামলায় রিমান্ডে সালমান এফ রহমান, হত্যা মামলায় রিমান্ডে কামাল নাসের, সালাম মুর্শেদি ও জান্নাতারা হেনরি সহ 7 আসামি। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ। সাকিব সিসিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউ এর। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে সংলাপে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা সংলাপে অংশ নেবেন। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আগস্টের প্রথম ভাগে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই দেশ পরিচালনা এবং রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একে একে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আগস্ট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত সেসব সংলাপে উঠে আসে আগামীর প্রেক্ষাপট। রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয়া বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, সংবিধান ঢেলে সাজানো সহ বহুমাত্রিক পরিবর্তনের লক্ষ্যে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে সেসব কমিশন কাজও শুরু করেছে। সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতির বিষয়ে এবার নতুন করে রাজনৈতিক সংলাপের আয়োজন করতে যাচ্ছে সরকার। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 অগাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। সংলাপে আর কি উত্থাপিত হবে এমন প্রশ্নের জবাবে জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও থাকবে আলোচ্য সূচিতে। কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। পরের সপ্তাহের শুরু থেকেই পূর্ণাঙ্গ সংস্কার কমিশনগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির সংবাদ সম্মেলন পরিচালনা করছি। মানুষের ভোটাধিকার ফেরত দিতে বর্তমান সরকারকে বেশি সময় না নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করবে বলেও জানান তিনি। দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। আগামী দিনেও যদি জনগণের সমর্থন পায় বিএনপি ইনশাআল্লাহ দেশ শাসন করবে। কাজে বিএনপি দায়িত্বশীল আচরণ করবে। প্রায় 2 মাস এই সরকারের বয়স হতে চলছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টেট হয়। এদিন জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ জানান এই নেতা। তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক। তারেক রহমান বলেছে, আমি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না। আমি সিলমারা ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। ক্ষমা চাওয়া ছাড়া দেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
এবারের আন্দোলন ছিনতাই হলে দেশকে চরম মূল্য দিতে হবে, এমন মন্তব্য করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। বুধবার দুপুরে প্রেস ক্লাবে জাতীয় জরিপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিক প্রত্যাশা বিষয়ে সেমিনারে তিনি বলেন, নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ দেওয়া হবে। সে অনুযায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে পারে। সেমিনারে এসআইপিজি সারা দেশের ১,৮৬৯ জনের মতামত জরিপ প্রকাশ করে। জরিপের ফলে দেখা যায় ৯৬% মানুষ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করায় সমর্থন করেন, ৪৬% রায় দেয় সংবিধান সংস্কার এবং ১৬% অংশগ্রহণকারী সংবিধান নতুন করে তৈরির পক্ষে। তো এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারও যদি আবার ছিনতাই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তো আমাদের সুফল যদি পেতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও স্বচ্ছ হতে হবে, দায়বদ্ধ হতে হবে। এবার হত্যা মামলায় রিমান্ডে সাবেক সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসির চৌধুরী, সাবেক সচিব মেজবাউদ্দিন, সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদি ও জান্নাত আরা হেনরি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতে তোলা হলে আদাবর থানার হত্যা মামলায় সালাম মুর্শেদি, যাত্রাবাড়ি থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন এবং গুলশান থানার মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনানের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সারা বাংলাদেশের সমস্ত শিল্পপতি এবং ব্যাংকে যারা মালিক তাদেরকে নিয়ে শেখ হাসিনা মিটিং করেছিল। সেই মিটিংয়ে নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখেছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 3 দিনের রিমান্ড দিয়েছেন। এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 4 তারিখে এবং 5 তারিখে দোহার এবং নবাবগঞ্জে যে কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এই মামলায় যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে, গুলিবিদ্ধ বিষয়টা আসছে আদালতের সামনে, সেই জন্য আদালত তাদের বিরুদ্ধে দোহার থানা মামলা তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এস আলম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরিদপ্তরকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মি আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তৎপর অন্তর্বর্তী সরকার। পাচারের অর্থ ফেরানো সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারি সংস্থাগুলো। এবার বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এস আলম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।
এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার পাঠানো এক চিঠিতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে BSEC। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির শুনানি হয়। এ সময় মামলা থেকে তাদের খালাস দেন জিয়াদুর রহমানের আদালত। পরে আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেলেন আসামিরা। মামলার মোট আসামি ছিলেন 9 জন, তাদের মধ্যে 1 জন মারা গেছেন। ডেঙ্গুতে একদিনে আরও 8 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 1017 জন। পুরো রাজধানী উচ্চ ঝুঁকিতে থাকলেও শনাক্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক অবস্থায় মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, ধোলাইপাড় ও দনিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহতা ঠেকাতে হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ঢাকার কম বেশি সব এলাকা থেকেই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। তবে ভয়াবহতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আক্রান্ত ও মৃত্যু 200 চোখে এখানকার অবস্থা বেশ নাজুক। পাশাপাশি ঢাকা উত্তর সিটি আর চট্টগ্রাম বিভাগের চিত্রও খারাপ। যে স্প্রে করা হতো এলাকা ভিত্তিক বা সিটি কর্পোরেশন ভিত্তিক, এগুলো এখন দেওয়া হচ্ছে না। সন্ধ্যার সময় আগে ওষুধ দিত, এগুলো আমরা দেখতে পাই না। সবসময় যদি করা হতো তাহলে ডেঙ্গুর এতটা প্রকোপ হতো না। পরিস্থিতির অবনতি হলেও এবার ডেঙ্গু ব্যবস্থাপনায় বড় দুর্বলতা হচ্ছে। প্রতিবার বর্ষা মৌসুমে এডিসের জরিপ হলেও এবার তা করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকি বর্ষা পূর্ব জরিপেরও তেমন ইঙ্গিত মিলছে না, যা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জরিপগুলো হলে একটা চিত্র পাওয়া যায় যে যে জায়গায় জরিপ হয়েছে কোথায় কোথায় বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং মশা নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। কাজেই সেটা তো নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোগীর যে তথ্যগুলো আছে সেই ঠিকানা ধরেও কিন্তু এই কাজটা করা যায়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপে যে চিত্র মিলছে তা বেশ উদ্বেগজনক। জরিপ অনুযায়ী ঢাকার প্রায় সব এলাকায় এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার অর্থ দাঁড়ায় পুরো রাজধানী এখন ঝুঁকিপূর্ণ। এমনকি উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায়ও ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50-এর বেশি। আর এডিসের ঘনত্ব ও রোগীর হার বিবেচনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড়, দনিয়া এলাকায়। পুরো ঢাকাটাই এখন হটস্পট। পুরো ঢাকা শহরেই এই ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। তো 20-এর উপরে থাকাটাই মানেই হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। তবে কোনো জায়গায় এই ব্রুটো ইন্ডেক্স আমরা 90 পর্যন্ত পাচ্ছি। এই এডিস মশার ঘনত্বর সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, আবার এর সঙ্গে ডেঙ্গু রোগীও থাকতে হবে। যে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দিতে পারি তাহলেই কিন্তু ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, হটস্পট ব্যবস্থাপনার দিকে নজর না দিলে আরও অবনতি হবে পরিস্থিতির। ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা। কিন্তু এবার সেখানেই বড় ঘাটতি, যার পরিণতি হচ্ছে হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগী চাপ, বাড়ছে মৃত্যুর মিছিল। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদা অনুযায়ী দুর্বল 4 ব্যাংকে 945 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কয়েকটি সবল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে 300 কোটি টাকা, যা দিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট ও ডাচ বাংলা ব্যাংক। প্রায় একই পরিমাণের তারল্য সহায়তা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা নিয়েছে সিটি, মিউচুয়াল ট্রাস্ট ও বেঙ্গল কমার্শিয়ালের কাছ থেকে। ইস্টার্ন সহ কয়েকটির কাছ থেকে তারল্য সহায়তা নিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনেকগুলো ব্যাংকেরই তো তারল্য সংকট বা সে মূলধন তো নাই, যেটা তা হারিয়ে ফেলেছে। এগুলো অ্যাড্রেস করার জন্য ইন্টার ব্যাংক যে লোন সিস্টেম, সেটার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা গ্যারান্টি দিবে যদি কোনো ইন্টার ব্যাংক লোন লাগে, সেটা তারা করছে। এটা একটা সাময়িকভাবে একটা ভালো একটা পদক্ষেপ। আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দর 35 টাকা বাড়িয়ে 1456 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অন্যদিকে স্পট মার্কেট থেকে দুই জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতি মাসেই এলপি গ্যাসের দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বিইআরসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে 35 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1456 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল 1421 টাকা। মূল বিষয় যেটা যে সঠিক দামে পাওয়া, এটা কোনো তাৎক্ষণিক কোনো সমাধান এটা আমি দেখি না। এখানে বেশ কয়েকটা দুর্বলতা আছে, উইকনেস আছে, যেটা আমি দেখেছি। এটা আইনেও রয়েছে এবং এই পদ্ধতিতেও রয়েছে। বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা বেড়েছে এলপিজির দর। সৌদি সিপি অনুযায়ী এই মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। জ্বালানি যদি কম্পেয়ার করি, আমি জ্বালানির প্রাইস, আমি যে গ্যাস ইউজ করি ঘরে চুলায়, এটার কি বাজার মূল্য দিচ্ছি আমরা? সো ওই অনুপাতে এটার মূল্য, কারণ এখানে কিন্তু আমি এই পারচেজ প্রাইস নাই, আমার প্রোডাকশন প্রাইস এখানে ইনভেস্টমেন্টের বিপরীতে এটা খুব বেশি না। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 121 টাকা 32 পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে 117 টাকা 49 পয়সা এবং 66 টাকা 84 পয়সা নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য। এদিকে স্পট মার্কেট থেকে দুই জাহাজের এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জ্বালানি সাশ্রয়, জ্বালানি সুনিশ্চিত করব, এলএনজি ইম্পোর্ট আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করেছি। এছাড়া কৃষিকাজে এবার সারের কোনো কমতি হবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 52 ঘন্টা পর স্বাভাবিক হয় নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল। সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। আটক করা হয়েছে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। এদিকে গাজীপুরের ভোগড়ায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করেন অনেকেই। পরিস্থিতি অস্বাভাবিক হলে ছুটি ঘোষণা করে বেশ কয়েকটি কারখানা। টানা 3 দিন ধরে মহাসড়কে আটকে ছিল শত শত যানবাহন, কয়েক কিলোমিটার দীর্ঘ ছিল যানজট। অবশেষে 52 ঘন্টা পর সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, সচল হয় যান চলাচল। গত সোমবার থেকে বুধবার দুপুর পর্যন্ত এভাবেই শত শত গাড়ি নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে বার্ডস গার্মেন্টসের শ্রমিকদের অবরোধে আটকা ছিল। বকেয়া পাওনা সহ বিভিন্ন দাবিতে অনড় অবস্থানে থাকেন কারখানার আন্দোলনকারীরা। দিকে গাজীপুর শ্রমিকরা দলে দলে কাজে ফিরলেও বেলা বাড়তে চাকরি সহ বিভিন্ন দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে আতঙ্কে সাধারণ ছুটি দেওয়া হয় নলজানি ও ভোগড়া এলাকার অধিকাংশ কারখানায়। এছাড়াও চন্দ্রাতে নায়গ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরাও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে 3 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ওদিকে একটা অফিসে বেতন দেয় নাই, তো পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকে গ্যাঞ্জাম হচ্ছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। বাইরে দিয়ে আইয়া ঢিল ছড়ে কাজ ভাঙে এলিগা ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। নিরাপত্তার শিল্পাঞ্চলে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। উৎপাদন স্বাভাবিক করতে শিল্প এলাকার পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেও বলেও জানান সচিব।
সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, সরকারি নীতিমালা, ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক দিক বিবেচনায় নিয়েই বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হবে। সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির বিষয়টি পর্যালোচনায় কমিটি গঠন করে সরকার। দুদিনের ব্যবধানে বুধবার সকালে সচিবালয়ে চাকরি প্রত্যাশীদের ৮ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে কমিটি। চাকরিতে বয়সসীমা ৩৫ করার বিষয়ে বাস্তবসম্মত সমাধান আসবে এমন আশ্বাস পেয়েছেন বলে বৈঠক শেষে জানান চাকরি প্রত্যাশীরা। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত থাকবে বলেও আশা তাদের। আমরা সন্তুষ্ট, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে, আর সেটা ন্যূনতম ৩৫ এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে। স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। আশা রাখি স্যার আমাদের দাবিটা মেনে নেবেন, কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে। চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক এবং বয়সসীমা বাড়ানো উচিত বলে বৈঠক শেষে মন্তব্য করেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তবে নীতিমালা সহ সার্বিক দিক বিবেচনায় নিয়েই বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক, সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। পার্শ্ববর্তী অনেক দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে বলেও মন্তব্য করেন কমিটির আহ্বায়ক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৯১ জনকে ৭৬ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় ৯ জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেন তিনি। বাকি ৮২ জনকে কাল বিকাশের মাধ্যমে অনুদান পৌঁছে দেওয়া হবে। উপদেষ্টা বলেন, আহতরা যাতে কর্মজীবনে ফিরে যেতে পারেন সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এছাড়া যেসব শিক্ষার্থীর অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, আহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও তৈরি হয়নি। তালিকা শেষ হলে সবাইকে সাধ্যমতো সহায়তা করা হবে। এখনও পরিপূর্ণ আহতদের লিস্টটা কমপ্লিট হয়নি, এখনও এটা নিয়ে কাজ চলতেছে। তো আমরা এখন যেটা করতেছি, আমরা বিভিন্ন হসপিটালগুলোতে যাচ্ছি এবং হসপিটালগুলো থেকে আমরা লিস্টগুলো কালেক্ট করতেছি ম্যানুয়ালি। আমরা এখানে ৯ জনকে হাতে হাতে টাকাটা দিলাম, দিয়ে একটা উদ্বোধন করে আমরা বাকি ৮২ জনকে বিকাশের মাধ্যমে পাঠাচ্ছি। কারো কারো ক্ষেত্রে এমনই জটিল অবস্থা হতে পারে এবং হয়েছে, তাদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার ভাবনাটা যেমন আছে তেমনি ঘটনাটাও ঘটানো হচ্ছে। জুলাই বিপ্লবে আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার কথা থাকলেও হচ্ছে উল্টোটা। সরকারি সহায়তা দূরে থাক, আহতদের অভিযোগ পুরোপুরি সুস্থ হওয়ার আগেই শয্যা খালি করার মিশনে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দাবি, সংকট থাকায় কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের ব্যবস্থা করে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিশ্চিত করা হাসপাতালের একার পক্ষে কঠিন। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শিফাত আল শাহরিয়ার। ডাক্তারে কিছু ওষুধ লেখছে, যার ভিতরে একটা ইঞ্জেকশনের দাম বর্তমানে বাজারে ৩০,১৮৬ টাকা দাম, যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মাসুদ মিয়া ৫ আগস্ট যখন উত্তাল দেশ, ঠিক সেদিন গুলিবিদ্ধ হন তিনি। এরপর চিকিৎসা নিয়েছেন বেসরকারি হাসপাতালে, তবে এখন আর সেই সামর্থ্য নেই। সদর হসপিটালে গিয়েছিলাম, ওনারাও কিছু করতে পারবে না। আজকে পঙ্গু মেডিকেলে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বলল সমাজসেবা কল্যাণ অফিসে কথা বলতে। তো সমাজসেবা এসে এখানে কথা বললাম, ওনারা বলতেছে যে আমরা আউটডোরে কোনো রোগীকে কোনো সাহায্য করতে পারবে না। সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের অবস্থা প্রায় একই রকম। ১৯ জুলাই থেকে প্রায় ২.৫ মাস জাতীয় অর্থোপেডিক হাসপাতালে
তীব্র যন্ত্রণার সঙ্গে লড়াই শেষে ঘরের ছেলে সালমান হোসাইন ফিরছেন ঘরে, তবে এখনও পুরোটা সুস্থ নন। গুলির আঘাতে বিধ্বস্ত শরীর স্বাভাবিক হতে লাগবে আরও সময়। সালমানের মতো অনেকেই আছেন যাদের এখনও সুস্থ জীবনে ফিরতে অনেক সময় বাকি। অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবে আহত সকলের চিকিৎসা সেবা নিশ্চিতে কড়া নির্দেশনা দিলেও পুরোটা সুস্থ না হতেই অন্য জায়গায় পাঠানোতে ক্ষোভ আর আক্ষেপ তাদের কণ্ঠে। সাভারে পাঠাই দিচ্ছে থেরাপির জন্য। কেন? আমরা সবাই চাচ্ছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে, তারপর আমরা বাসায় নিয়ে যাব। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারিভাবে অনুদানের খবর এলেও তা হাতে এসে পৌঁছায়নি বলে দাবি তাদের। সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে না হসপিটালে। দেশ স্বাধীন করে দিয়ে আজকে রাষ্ট্রের বোঝা হয়ে গেছে। আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে। কেন আহতদের সক্ষমতায় ফেরার আগেই অন্য কোথাও পাঠানো হচ্ছে এমন প্রশ্নে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, আহতদের মধ্যে অনেকেরই এখন প্রয়োজন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ। সরকারিভাবে এসবের সংকট থাকায় সিআরপি, ব্র্যাক সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আহতদের একাংশকে পরবর্তী চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। এখন তারা ছুটি হয়ে বিভিন্ন জায়গায়, যেমন সিআরপি, ব্র্যাক, ওরা আমাদের আর্টিফিশিয়াল লিম্ব দিচ্ছে। আমাদের সরকারি লেভেলে ক্রাইসিস আছে, কিন্তু এটার জন্য আমাদেরকে যেমন ব্র্যাক বলেছে, সিআরপি বলেছে, আরও অনেক এনজিও বলেছে তাদের জন্য যা যা লাগে সবচেয়ে উন্নত ধরনের, আমাদের মন্ত্রণালয় আমাদেরকে ডিজি অফিস আমাদেরকে এইটুকু নিশ্চয়তা দিয়েছে যে তাদের সমস্ত বেস্ট পসিবল ফ্যাসিলিটিস ইন দিস কান্ট্রি প্রোভাইড করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব। দীর্ঘমেয়াদী চিকিৎসায় কোনো জটিলতা সৃষ্টি হলে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেয়া হবে বলেও জানানো হয়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মহালয়ার সকালে সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলে চণ্ডী পাঠ ও দেবী বন্দনা। শরতের শুভ্র ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে সূচনা হলো মহালয়ার। তুমি দয়াময়ী। সনাতন ধর্মমতে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার ক্ষণ। উমা আসছেন বাপের বাড়ি, তাই তো দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। দেবীর কাছে আমরা যেটা বন্দনা করি, যেটা যে যত অশুভ শক্তি আছে সব শেষ হোক। চণ্ডীপাঠ শেষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তর্পণ দেয়া হয়। এরপর শুরু হয় বেলগাছতলায় মহালয়ার বিশেষ পূজা। ভক্তরা জানায় তাদের প্রত্যাশা শঙ্কা কাটিয়ে এবারে পূজা হবে সার্বজনীন। এই বছর মায়ের কাছে এইটাই চাওয়া যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের দেশকে শান্ত করো, সবাইকে ভালো রাখো। এবছর দেবী দশভুজা মর্তলোকে আসবেন দোলায়, যাবেন ঘটকে চড়ে, যার দুটি অশনি সংকেত। তবু ভক্তদের চাওয়া শুভ শক্তির পালন করবেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আমাদের এই দেশটি একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নূতন দিনের সন্ধানে বেরিয়েছে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দেবীর কৃপায়। এবার দেশ জুড়ে প্রায় 32,000 পূজা মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। এবছর ভক্তদের কামনা, মা সকল অসুর বধ করবেন, অশুভ শক্তি নাশ করবেন এবং সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। লেবাননে স্থল অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেল ইসরায়েল। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অন্তত 8 সদস্য নিহত হয়েছেন। গত 2 সপ্তাহ ধরে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলার পাশাপাশি মঙ্গলবার ভোররাতে সীমিত আকারে লেবাননে ঢুকে স্থল অভিযান শুরু করে দখলদার বাহিনী। হিজবুল্লাহর সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিযান শুরু করলেও হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে এবার ইসরায়েল ইরানের সংঘাত ভয়াবহ বিপদের আলামত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। জ্বালানির বাজার অস্থির হওয়ার শঙ্কা তার। সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আপাতত বড় ধরনের প্রেশার ডেমোক্র্যাটসরা দিবে না ইসরায়েলের উপরে, সেটা স্পষ্টত। কারণ ডেমোক্র্যাটসরা মনে করছে যে এই সময় যদি বড় আকারে ইসরায়েলের উপর প্রেশার যদি তারা দেয়, তাহলে আমেরিকার ভিতরে যে হোয়াইট ভোট বা জুইশ ভোট সেটা তারা হারাবে। আজকে যদি বড় আকারে যদি সিজফায়ার হয়, যেটা আমেরিকাও চেষ্টা করেছিল,
একসময়, তাহলে নেতাহেনু ক্ষমতায় থাকার সম্ভাবনা বলতে একেবারেই শূন্যে কোথায় নেমে যাবে। বড় আকারে যদি যুদ্ধ শুরু হয়ে যায় যেখানে আমেরিকাও জড়িত সরাসরিভাবে, সেটা আবার আমেরিকার ভিতরে ব্যাকফায়ার করার যথেষ্ট সম্ভাবনা আছে। সাপ্লাই লাইনের উপর একটা প্রেশার পড়তেই পারে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, জাহাজের ইন্স্যুরেন্স বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে যদি কোনো একটা কনফ্লিক্টটা বাড়তেই থাকে। কারণ যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, ইসরায়েল, ইরান বা লেবাননের মধ্যে সীমিত না, এখানে বড় অংশেই বিশ্বের, বিশেষ করে যেখানে মুসলিম মেজরিটি যেসব দেশগুলো আছে, তাদেরও একটা পদক্ষেপ নিতে হবে। সরকারি প্রকল্পের ইকামাধারী কুয়েত প্রবাসীদের জন্য আসছে সুখবর। 5টি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে ইকামায় পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে ছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন ইকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের। অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন সেই পেশাতেই ইকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে ইকামা পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আগামী 3 নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হুকুমার ইকামা থেকে বেসরকারি খাত বা আহলে ইকামার পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে 350 কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে 5টি শর্ত। শেষ হতে হবে অন্যান্য চুক্তির মেয়াদ। চুক্তির অধীনে কমপক্ষে 1 বছর অতিবাহিত করতে হবে কর্মীকে। শ্রমিকের প্রয়োজন নেই মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকে চিঠিও প্রদান করতে হবে। লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। টেকনিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান, যারা শেফের কাজ জানে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। আমি অনেক অপরচুনিটি পেয়েছিলাম বিভিন্ন কোম্পানিতে, কিন্তু আমার ভিসাটা ট্রান্সফার করতে পারতেছিলাম না, যেটাকে আরবিতে হাউল বলে। অনেক চেষ্টা করার পরও আমি যখন ট্রান্সফার করতে পারি নাই, অবশেষে এখন আমার কোম্পানির কোনো কন্ট্রাক্ট নাই। এই মুহূর্তে কুয়েত সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে আমার যোগ্যতার কোনো ভ্যালু নেই। আপনি যে ভিসায় আসছেন সেই ভিসাতে আপনি যতদিন কুয়েতে আছেন ততদিন আপনাকে কাটাতে হবে। প্রবাসী বাংলাদেশি সুযোগটা গ্রহণ করবেন বলে আশা করছি, এবং এই সুযোগ গ্রহণ করলে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের স্কিল দিয়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে পারলে বৃদ্ধি পাবে প্রবাসীদের উপার্জন, বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের রেমিটেন্স খাতে, এমনটাই মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। পার্বত্য অঞ্চল চট্টগ্রামের বিভিন্ন জেলায় সংঘাত, সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিএনএন ভবনের সামনে আয়োজিত ওই বিক্ষোভে অংশগ্রহণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতা, পার্বত্য চট্টগ্রাম আমেরিকান জুম পিপলস অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি সংগঠন। দাবি জানান পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতার তদন্ত ও সুষ্ঠু বিচারের। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাহাড়ে আর সমতলে এক নীতি চালু করে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। প্রথম টি-20 খেলতে কানপুর থেকে গোয়ালিয়র পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই দিন মধ্যপ্রদেশে পা রেখেছে টিম ইন্ডিয়াও। তবে এক ফ্লাইটে সবাই নয়, কেউ দলগত, কেউ বা নিজের মতো করে। গোয়ালিয়র পৌঁছে বুধবার কোনো দলই করেনি অনুশীলন। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় হোটেলে যায় দুদল। মধ্যপ্রদেশ থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। বিমানবন্দরে কড়া নিরাপত্তা, মুহুর্মুহু সাইরেন, রানওয়ে থেকে সরাসরি টিম বাসে। গেট দিয়ে বাংলাদেশ দলকে বের করার ঝুঁকি নেয়নি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা। গাড়িবহর দ্রুত গতিতে ছুটল হোটেলের পথে। ভারতে এর আগেও বহুবার খেলতে এসেছে বাংলাদেশ দল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন আবহ। চেন্নাই কিংবা কানপুরেও ছিল নিরাপত্তার চাদরে ঢাকা, তবে গোয়ালিয়র যেন ছাড়িয়ে গেল ওই দুই শহরকেও। কারণ ভারত বাংলাদেশ সিরিজ বাতিলের প্রথম দাবি যে উঠেছে এই শহরেই। ম্যাচটির দিন যে হরতাল ডেকেছে অখিল ভারত হিন্দু মহাসভা।
আনুষ্ঠানিকভাবে সাকিব পরবর্তী টি-20 যুগের প্রথম সিরিজ। ঢাকা থেকে মঙ্গলবার দিল্লি আসা দলের 10 সদস্যের সঙ্গে এদিন যোগ দিলেন টেস্ট স্কোয়াড থেকে টি-20 দলে জায়গা করে নেওয়া বাকি 5 জন। একই বিমানে ছিলেন ভারতীয় দলের সদস্যরাও। তবে যারা টেস্টে না থেকে শুধু টি-20 স্কোয়াডে আছেন তারা এসেছেন সকাল 11টা নাগাদ। গোয়ালিয়রে এসেছেন তামিম ইকবালও, চলতি সিরিজে যিনি আছেন ধারাভাষ্যকারের দায়িত্বে। তবে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে গেলেও এই বাঁহাতি ওপেনারের খ্যাতি যে এতটুকু কমেনি তা বোঝা গেল ভিন দেশে এমন সেলফি শিকারীর আবদারে। চেন্নাই হয়ে কানপুর সাদা পোশাকে ব্যর্থতার ফিরিস্তি দীর্ঘ থেকে হয়েছে আরও দীর্ঘ। তবে নতুন ভেন্যু, নতুন ফরম্যাট, টি-20তে সাকিব পরবর্তী যুগের যাত্রা আর 2026 বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা, যার ইতিবাচক শুরুটা হোকেই গোয়ালিয়রেই। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এজেন্ডায় রাষ্ট্র সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। শনিবার থেকে সংলাপ শুরু, জানালেন প্রেস সচিব। বিস্ফোরক মামলায় রিমান্ডে সালমান এফ রহমান, হত্যা মামলায় রিমান্ডে কামাল নাসের, সালাম মুর্শেদি ও জান্নাতারা হেনরি সহ 7 আসামি। এবং ডেঙ্গুতে 24 ঘন্টায় 8 মৃত্যু, আক্রান্ত 1000-এর বেশি। উচ্চ ঝুঁকিতে পুরো রাজধানী, বেশি নাজুক মুগদা, যাত্রাবাড়ি সহ 5 এলাকা। সমন্বিত উদ্যোগের আহ্বান। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।